নমস্কার। ডক্টরস ডায়ালগের ১৩৪তম লাইভে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু স্বাস্থ্য নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ও বাস্তব। আলোচনায় আছেন দীর্ঘদিনের স্বাস্থ্য আন্দোলনের কর্মী ডাক্তার পুণ্যব্রত গুণ। ওনার আরো একটি পরিচয় আছে, যেটা হচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের উনি যুগ্ম আহ্বায়ক। আলোচনায় উনি আমাদের সঙ্গে এগোবেন এবং আমাদের যেটা বললাম যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্বাস্থ্য নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা এবং বাস্তব। আমার মনে হয় আমাদের প্রশ্নর উত্তর পর্বটা জি কর আন্দোলনের সরকার পরিবর্তনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে, সেই বিষয়টা নিয়েই হওয়া উচিত। তাই আজকের প্রশ্ন আমরা অভয়ার মৃত্যু এবং জি করের আন্দোলনের থেকেই শুরু করব। ডক্টর গুণের কাছে আমার প্রথম প্রশ্ন যে জি কর সহ বিভিন্ন ঘটনায় উঠে আসা হুমকি সংস্কৃতি এবং কর্মস্থলের নিরাপত্তাহীনতা দূর করতে নতুন স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথমত আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে যে দলটি আমাদের রাজ্যে শাসন ক্ষমতায় এসছে তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি, নির্বাচনী যে প্রচার, তার মধ্যে অভয়া আন্দোলন, আরজি করে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল, তার বিচারের দাবিটা বর্তমান যে শাসক দল তাদের নির্বাচনী প্রচারে বড়ভাবে এসেছিল এবং সেখানে তারা এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা ক্ষমতায় এলে এক হচ্ছে যে অভয়া বিচার পাবে এবং নারী নির্যাতন বন্ধ করার জন্য তারা যথাযথ ব্যবস্থা নেবে। তো প্রথমে আমি অভয়ার বিচারের কথা বলবো যে অভয়া মামলার ক্ষেত্রে ৩জন পুলিশ অফিসার, আইপিএস অফিসার, কলকাতা পুলিশের যিনি পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, ডিসি নর্থ অভিষেক গুপ্ত, এই ৩জনকে সরকার প্রথমে এসেই পদচ্যুত করেছে। তো এটা একটা দিক, কিন্তু এর পাশাপাশি যে মেডিকেল কলেজগুলোতে যে হুমকির সংস্কৃতি চলছিল, সেই হুমকি সংস্কৃতির প্রধান দুই হোতা, একজন ডক্টর অভিক দে আর একজন ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, তাদের দুজনকেও সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু এ বাদে আমরা যদি দেখি যে অভয়ার সুবিচারের যে প্রশ্ন, সেটা খুব বেশি দূর কিন্তু এগোয়নি। এই প্রায় ৩ মাস হতে চললো, খুব বেশি এগোয়নি এবং আসলে অভয়ার মতো ঘটনা ঘটবে না এটা যদি এনশিওর করতে হয়, তাহলে মেডিকেল কলেজগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশকে বজায় রাখতে হয়, হুমকির সংস্কৃতিকে বন্ধ করতে। তো গণতান্ত্রিক পরিবেশকে আনতে গেলে তো ছাত্র সংসদ নির্বাচন লাগে, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন কিন্তু এখনো ঘোষিত হয়নি। বরং সম্প্রতি বর্ধমান মেডিকেল কলেজের কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে তারা বলেছেন যে কলেজের পরিসরে কোনো প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। ওই আমরা শুনতে পাচ্ছি যে এই ধরনের বিজ্ঞপ্তি নাকি অন্যান্য যে মেডিকেল কলেজগুলো সেখানেও আসতে চলেছে। সুতরাং এই অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস গেল, আর তার জায়গায় নতুন কোনো হুমকি সংস্কৃতির হোতারা আসবে, তো এইটা তো চাইনি আমরা। এর পাশাপাশি আর যেটা বলবো যে এই অভয়ার মামলাতেই বলুন বা রাজ্যের স্বাস্থ্য শিক্ষা
আহ, স্বাস্থ্য শিক্ষার যে ক্ষেত্র, সেখানে হুমকির সংস্কৃতির যারা পৃষ্ঠপোষক, সেই মেডিকেল কাউন্সিল কিন্তু এখনো অটুট আছে। এবং যিনি স্বাস্থ্য সচিব, তিনজন তিনজন আইপিএস অফিসারকে পদচ্যুত করা হয়েছে, কিন্তু যে স্বাস্থ্য সচিবের আহ, প্রশ্রয়ে এই সমস্ত স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিগুলো হয়েছে, অভয়ার মামলার ক্ষেত্রে প্রমাণ লোপাটের কাজকর্মগুলো হয়েছে, তিনি কিন্তু বহাল তবিয়তে আছেন। তাকে স্বাস্থ্য সচিবের পদ থেকে সরানোর ব্যাপারে কিন্তু এখনো সরকার কোনো উদ্যোগ নেয়নি। একদমই, আপনি ছাত্র সংসদ নির্বাচনের কথা বললেন। সেই সূত্র ধরেই আমি বলছি যে নতুন সরকার আসার পর স্বাস্থ্যক্ষেত্রে আমার বেশ কিছু। শুনতে একটু অসুবিধা হচ্ছে, জোরে প্রশ্নগুলো করুন। আচ্ছা, বলছি যে নতুন সরকার আসার পর স্বাস্থ্যক্ষেত্রে বেশ কিছু ঘোষণা হয়েছে, কিছু প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হয়েছে। আপনার দৃষ্টিভঙ্গিতে এই যে পরিবর্তনগুলো সেটা কতটা ফলপ্রসূ, এবং আগামী দিনে এই পরিবর্তনে স্বাস্থ্যক্ষেত্রের কি কোনো সুদূর প্রসারী ভূমিকা রাখবে? শোনা গেল? হ্যাঁ, এই আগের মাসে, জুন মাসের শেষে 2026-এর যে বাজেট, তাতে কতগুলো গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণাগুলো সরকারি কোনো নথিতে আমরা পাইনি এখনো সেভাবে, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা সংগ্রহ করেছি। তার মধ্যে এই ঘোষণাগুলোর আহ, প্রধান যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে আয়ুষ্মান ভারত, যে এতদিন আমাদের রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, আয়ুষ্মান ভারত ছিল না, তো আয়ুষ্মান ভারতকে চালু করা হবে। প্রান্তিক এবং দরিদ্র পরিবারগুলোর জন্য 5 লক্ষ অব্দি স্বাস্থ্য বীমার কভারেজ থাকবে। পাশাপাশি 70 বছরের বেশি বয়সী সমস্ত নাগরিক, আশা, আইসিডিএস এবং গিগ কর্মীদের জন্য সার্বজনীন কভারেজ থাকবে। যারা এই প্রকল্পের আওতায় আসবেন না, তাদেরকে মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল, সেখান থেকে আর্থিক সহায়তা করা হবে। এটা হচ্ছে প্রথম ঘোষণা। দ্বিতীয় ঘোষণা হচ্ছে উত্তরবঙ্গে একটি নতুন এইমস তৈরি করা হবে। উত্তরবঙ্গে একটি সুপার স্পেশালিটি ক্যান্সার হাসপাতাল হবে। সুন্দরবন, পুরুলিয়া ও দার্জিলিং এ সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালকে উন্নীত করে সরকারি মেডিকেল কলেজ করা হবে। রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি প্রকল্প যেটা আছে, সেটা চালু করা হবে সারা রাজ্য জুড়ে, যেখানে 50 থেকে 80% কম দামে উচ্চমানের জেনারিক ওষুধ পাওয়া যাবে। অমৃত প্রকল্প বলে একটি প্রকল্পের কথা বলা হয়েছে, যে প্রকল্পের মাধ্যমে জীবন রক্ষাকারী যে ওষুধগুলো, সার্জিক্যাল সামগ্রী এবং ইমপ্ল্যান্ট, এগুলো 50 থেকে 90% কম দামে পাওয়া যাবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমানে নতুন মেডিকেল কলেজ হবে। তার ফলে 450 এমবিবিএস এর সিট বাড়বে, 450 এমডি সিট বাড়বে। সুলভ এবং মানে একটি পৃথক আয়ুষ বিভাগ তৈরি করা হবে। মানে যে অল্টারনেটিভ যে চিকিৎসার যে পদ্ধতিগুলো, আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি, এগুলো যে আয়ুষ বিভাগ একটা আলাদা আয়ুষ বিভাগ তৈরি করা হবে। চিকিৎসা পর্যটনকে উৎসাহ দিতে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করে উন্নত সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে, যেখানে 50% বেড বিনামূল্যে থাকবে। এটা ঘোষণা তাদের। পিপিপি মডেলে 5টি আঞ্চলিক মেডিকেল হাব স্থাপন করা হবে। পশ্চিমবঙ্গকে মেডিকেল ট্যুরিজমের
অন্যতম গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে। হরিপাল, বামনগোলা, ফরাক্কা, দীঘা, ঝালদা ও মালবাজার হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করা হবে। দীঘা, দার্জিলিং ও ফরাক্কার মতো পর্যটন কেন্দ্রগুলোতে অ্যাডভান্সড ট্রমা কেয়ার সেন্টার তৈরি করা হবে। মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের যে হাসপাতাল আছে সেটাকে আধুনিকীকরণ করা হবে। সুন্দরবনে দ্বীপভিত্তিক এবং ভাসমান প্রসূতি ও শিশু পরিচর্যা ইউনিট চালু হবে। সুন্দরবনে আধুনিক সরঞ্জাম সহ হাই স্পিড মোটরবোট অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হবে। মুম্বাই ও ভেলোরে রোগী ও তার পরিজনদের থাকার জন্য পিপিপি মডেলে আবাসনের ব্যবস্থা করা হবে। হাসপাতালে রোগীদের জন্য ফুল রাইস ডায়েট, যেটা এতদিন 56 টাকা 64 পয়সা ছিল, সেটাকে বাড়িয়ে প্রতিদিনে 110 টাকা করা হয়েছে। গর্ভবতী মহিলাদের আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে 21,000 টাকা করা হয়েছে এবং নির্দিষ্ট সময় ছাড়া তাদেরকে 6টা পুষ্টিকর খাদ্যের প্যাকেট সরবরাহ করা হবে। ভেক্টর কন্ট্রোল টিম এবং ভেক্টর সার্ভেইলেন্স টিমের যারা কর্মী তাদের দৈনিক পারিশ্রমিকে 100 টাকা বৃদ্ধি করা হলো। আইসিডিএস প্রকল্পে যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন এবং আশা কর্মী তাদের মাসিক যে অনারারিয়াম, যে সম্মানী তারা পান, সেটাকে 5,000 টাকা বাড়ানো হলো। প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনার অন্তর্গত চা বাগানের শ্রমিকদের জন্য স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন করা হবে। এগুলো হচ্ছে 22টি ঘোষণা। তো এইটাতে বলবার যেটা যে আগে যে সরকার ছিল যারা একের পর এক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছিল, সাদা নীল বিল্ডিং তৈরি করেছিল, কর্মী নিয়োগ না করেই যতদিন না যে হাসপাতালগুলোর ঘোষণা করা হলো সেগুলোকে তো চালানোর জন্য তো মানুষ লাগবে, ডাক্তার লাগবে, স্বাস্থ্যকর্মী লাগবে, নার্স লাগবে, বিভিন্ন স্তরের কর্মীদের লাগবে। সেই কর্মীদের নিয়োগের ব্যাপারে সরকার কি করছে সেটাকে দেখেই আমরা এটাকে স্বাগত জানাতে পারবো। খবরের কাগজে দেখছি আমরা শিগগিরই নাকি 8,000 কর্মী নিয়োগ করা হবে, মানে 8,000 চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী মিলে। কর্মী নিয়োগ যদি হয় তাহলে এগুলোর লাভ মানুষ পাবেন, না হলে কতগুলো বিল্ডিং হবে যে বিল্ডিং এর কোনো সুবিধা মানুষ পাবেন না। আয়ুষ্মান ভারতের ব্যাপারে আমাদের যে বক্তব্য, যে স্বাস্থ্যসাথী বলুন, আয়ুষ্মান ভারত বলুন, বা তার আগে যে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা ছিল RSBI, এই সবগুলোই হেলথ কেয়ারের যে সেকেন্ডারি এবং টার্সিয়ারি কেয়ার, যেখানে রোগীকে ভর্তি রাখতে হয়, তাতে যে খরচ হয় তার একটা অংশকে বহন করে। কিন্তু রোগ চিকিৎসার জন্য যে খরচ হয় সেই খরচের প্রায় 2/3 খরচ হয় আউটডোর চিকিৎসায়। আয়ুষ্মান ভারত কিন্তু আউটডোর চিকিৎসার দায় নিচ্ছে না। সুতরাং এই ব্যাপক সংখ্যক যে জনসাধারণ, তাদের প্রাথমিক চিকিৎসার কি দায়িত্ব সরকার নিচ্ছে সেটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। কতগুলো প্রয়াসকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি। একটা, তার মধ্যে 1 নম্বর হলো যে এই রোগীদের খাবারের জন্য যে বরাদ্দ, সেটাকে প্রায় দ্বিগুণ করা হয়েছে। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। স্বাস্থ্যকর্মীদের পারিশ্রমিকে যে বৃদ্ধি করা হয়েছে সেটাও একটা ভালো উদ্যোগ, কারণ আইসিডিএস কর্মী, আশা কর্মী এবং ওই ভেক্টর কন্ট্রোল, ভেক্টর সার্ভেইলেন্স টিমের যে কর্মীরা, তাদের উপর দাঁড়িয়েই কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা টিকে আছে। প্রাথমিক কেয়ার, প্রাইমারি কেয়ারের যে ব্যবস্থা সেটা টিকে আছে। তো তাদের পারিশ্রমিক বৃদ্ধির যে বিষয়টা, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ
বলে আমি মনে করি। কিন্তু এর পাশাপাশি সরকার যে এই বেসরকারি পুঁজিকে আকর্ষণ করা, তো সেটাকে তাদের ইয়ের মধ্যে রেখেছে, ঘোষণার মধ্যে রেখেছে, এবং পিপিপি মডেলের কথা বলছে। আমাদের মনে হয় যে এইটা, এর ফলে কিন্তু মানুষ লাভবান হবেন না। যে যে পয়সা সরকার আয়ুষ্মান ভারতের জন্য খরচ করবেন, সেই পয়সায় যদি নিজেদের পরিকাঠামো, সরকারি সরকারি পরিকাঠামো যদি উন্নয়ন করা হতো, তার মাধ্যমে কিন্তু জনসাধারণের প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি কেয়ার এটা বিনামূল্যে দেওয়া সম্ভবপর। এটা যে সম্ভবপর সেটা আজ থেকে 15 বছর আগে তৎকালীন প্ল্যানিং কমিশনের তৈরি করা একটি বিশেষজ্ঞ দল, হাই লেভেল এক্সপার্ট গ্রুপ অন ইউনিভার্সাল হেলথ কভারেজ, শ্রীনাথ রেড্ডির যে কমিটি, তারা কিন্তু একদম হিসেব করে দেখিয়ে দিয়েছিলেন যে সরকার যদি জিডিপি 2.5% খরচ করে, তাহলে সেই অর্থে সমস্ত নাগরিকের যে অত্যাবশ্যক যে পরিষেবা সেটা দেওয়া সম্ভব। ওষুধের ক্ষেত্রেও একই বলবো। আসলে ওষুধকে মানে শিল্পকে, ওষুধ শিল্প তো রাষ্ট্রায়ত্ত হওয়ার কথা। 1975-এ একটি পার্লামেন্টারি কমিটি, হাতি কমিটি ন্যাশনালাইজেশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তার রেকমেন্ডেশন করেছিল। তো সেটা হয়নি, বরং সরকারি যে ওষুধ কোম্পানিগুলো সেগুলো বেসরকারি হয়ে গেছে। তো এই যে 50-80% ছাড় দেওয়া হচ্ছে, তার মানেটা কি? তার মানে হচ্ছে দামটা, যে দামটা নয় সে দামটাই প্রিন্টেড আছে, এটা হচ্ছে এমআরপি, তার থেকে ছাড় দেওয়া যাচ্ছে। তো এই সরকার অত্যাবশ্যক ওষুধগুলো সমস্ত নাগরিককে বিনামূল্যে দিক, এটাই আমাদের দাবি হওয়া উচিত। এবং এটা ওই আমি যে কমিটিটির নাম বললাম, তারা হিসেব করে দেখেছিল যে জিডিপির 0.5% যদি খরচ করা হয়, তা দিয়ে কিন্তু সমস্ত নাগরিককে সেই সময়কার যে এসেনশিয়াল ড্রাগের লিস্ট ছিল, সেই লিস্টের ওষুধগুলো বিনামূল্যে দেওয়া সম্ভব। তো এই না খুলে, একের পর এক ওষুধের দোকান না খুলে সরকার এইটা করুক, এটাই আমরা চাইব। আর মেডিকেল ট্যুরিজম মানে হচ্ছে অন্য দেশের, অন্য রাজ্যের মানুষের চিকিৎসার জন্য আমরা এখানে ব্যবস্থা করবো। তো সরকার আগে নিজের রাজ্যের যারা অধিবাসী তাদের চিকিৎসার জন্য উদ্যোগ নিক। পুঁজিপতিরা কিভাবে লাভ করতে পারবে মেডিকেল হাসপাতাল চালিয়ে, মেডিকেল ট্যুরিজমকে উৎসাহ দিয়ে, সেটা দেখা তো সরকারের কাজ নয়। আর পিপিপি মডেলের বিরোধী আমরা সবসময়, যখন বাম সরকার ছিল সেই সময়কার যে পিপিপি মডেল, তারও আমরা বিরোধিতা করেছি। তৃণমূলের সময় আমরা পিপিপি মডেলের পক্ষে ছিলাম না। এখনো আমাদের জায়গাটা একই আছে। পিপিপি মডেলের কোনো প্রয়োজন নেই। সরকার নিজে উদ্যোগ নিয়ে তার নাগরিকদের স্বাস্থ্য রক্ষার জন্য যা যা ব্যবস্থা করা সেটা করতে পারে। আপনি অনেকগুলো জনস্বাস্থ্যের খুব গুরুত্বপূর্ণ কতগুলো দিক নিয়ে আলোচনা করলেন। আমরা আবার ওই প্রসঙ্গে যাব, সরকারের ঘোষণা এবং আমাদের চাওয়া বা পাওয়া কতটা, সেটা নিয়ে আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইছি যে রাজ্যে চিকিৎসকদের সংগঠনগুলি দীর্ঘদিনের একটা অন্যতম দাবি ছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পুনর্গঠন এবং স্বচ্ছ নির্বাচন। আপনি যদি একটু আমাদের বুঝিয়ে বলেন যে এই সংস্কারটা কেন এত জরুরি এবং মানে এটি কিভাবে মানুষের চিকিৎসা পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত। আসলে মেডিকেল কাউন্সিলের কি কাজ? মেডিকেল কাউন্সিলের কাজ হচ্ছে ডাক্তারদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া। রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া, মানে
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে বিজ্ঞানে শিক্ষিত যে চিকিৎসকরা, তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হচ্ছে মেডিকেল কাউন্সিলের 1 নম্বর কাজ। দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসা সংক্রান্ত যদি রোগীদের কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগের বিচার করে ব্যবস্থা নেওয়াটা মেডিকেল মেডিকেল কাউন্সিলের কাজ। এবং মেডিকেল কাউন্সিল এই মেডিকেল শিক্ষা ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখার কাজ হচ্ছে মেডিকেল কাউন্সিলের। এবার এই মেডিকেল কাউন্সিল যে আইনে আইনে তৈরি, সেই আইনটা বহু বছরের পুরনো। সেই সময় সরকারি মেডিকেল কলেজ 7টা ছিল, মেডিকেল কলেজ সারা রাজ্যে। এবং তখন এমবিবিএস ডাক্তার ছাড়াও এলএমএফ ডাক্তাররা ছিলেন, লাইসেন্সিয়েট অফ মেডিকেল ফ্যাকাল্টি, সেই ডাক্তাররা ছিলেন। তো সেই সময়কার একটা আইন, সেই সময় একটা আইন দিয়ে এই মেডিকেল কাউন্সিলের নির্বাচন হয়। এবং এই আইনটাকে এমনভাবে তৈরি করে রাখা আছে যে শাসক দল যাতে জিততে পারে, যারা ক্ষমতায় আছে তারাই যাতে আবার ক্ষমতায় আসতে পারে, সেটার মতো করে এইটা তৈরি করা। এবং মেডিকেল কাউন্সিলের নির্বাচনে একের পর এক দুর্নীতির উদাহরণ আছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর, আমি যার অন্যতম যুগ্ম আহ্বায়ক। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর গঠিত হয়েছিল 2017-তে। 2018-তে আমরা 2018-তে মেডিকেল কাউন্সিলের একটা নির্বাচন হয়। সেই নির্বাচনে আমরা প্রার্থী দিই এবং সেই নির্বাচনে প্রচুর পরিমাণে জালিয়াতি হয়। জালিয়াতি হওয়ার জন্য আমরা হাইকোর্টে মামলা করি এবং সেই মামলার ফলে এই নির্বাচনটা স্থগিত হয়ে যায়। একই রকম ভাবে আবার একটা নির্বাচন হয় 2022 সালে। সেই নির্বাচনে মানে কি হয়নি, মানে জাল ব্যালট পেপার ছাপানো হয়েছে, ব্যালট পেপার থেকে বিরোধী প্রার্থীদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবকিছু করা হয়েছে। সেটা নিয়েও আবার একটা মামলা হয়েছে। যদিও মেডিকেল কাউন্সিলটা তৈরি হয়ে গেছে, কিন্তু সেটা নিয়ে মামলা হয়েছে। এবং সেই মামলাতে যারা মামলা করেছেন, জয়েন্ট প্ল্যাটফর্মের 4 জন ক্যান্ডিডেট, তারা মিলে হাইকোর্টে মামলাটা করেছেন। মামলাটা চলছে এখনো। মামলার ফলস্বরূপ বিচারপতির নির্দেশে সমস্ত নথিপত্র, নির্বাচনের সমস্ত নথিপত্র, সেগুলো বাজেয়াপ্ত করে রাখা আছে, সেগুলোকে পরীক্ষা করা হচ্ছে। এবার এই মামলাতে যারা মামলা করেছেন মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের এখনকার যিনি স্বাস্থ্যমন্ত্রী শারদীয় মুখার্জি। তো শারদীয় মুখার্জি মেডিকেল কাউন্সিলের পুনর্গঠনের ব্যাপারে উদ্যোগ নেবেন, এটা আমরা আশা করি। এরকম তো হচ্ছে। এবারে পাল্টা একটা যুক্তি হচ্ছে যে নির্বাচন না করে, মানে কেমন করে এটাকে ভেঙে দেওয়া যাবে, নির্বাচন না করে কেমন করে মেডিকেল কাউন্সিল গঠিত হবে। যেভাবে শাসক দল পঞ্চায়েতগুলোকে দখল করছে, পুরসভাগুলোকে দখল করছে, একইভাবে তো মানে ওরা যদি চাইতো যে মেডিকেল কাউন্সিলকে পুনর্গঠন করা, তাহলে তো এইভাবেই করা সম্ভবপর ছিল বলে আমাদের মনে হয়। বরং আমরা উল্টোটা দেখলাম। আমরা কি দেখলাম যে মেডিকেল কাউন্সিল, আগেকার মেডিকেল কাউন্সিলের, মানে এই জালিয়াতি করে ক্ষমতায় আসা যে মেডিকেল কাউন্সিল, তার 8 জন সদস্য, তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে মিটিং করলেন। তো এইটা আমাদের ভালো লাগেনি, এটুকুনি বলবো। এবং আমরা শারদ তো আমাদের বন্ধু, তিনি আমাদের সঙ্গে একসঙ্গে 2022-এর যে মেডিকেল কাউন্সিলের নির্বাচনী লড়াই, সেটা তিনি
লড়েছেন। আমরা আশা করব তিনি আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য উদ্যোগ নেবেন। একদমই। আমাদের পরবর্তী যে প্রশ্নটা সেটা হলো যে আমরা দীর্ঘদিন ধরেই আমরা ইয়ের কথা বললাম যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের কথা বললাম। সেটা নিয়ে আপনি বললেন যে প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং স্বাস্থ্য ব্যবস্থায় কি কি পরিবর্তন আসতে পারে সেইটা। এর আমার আরেক পরবর্তী প্রশ্ন যেটা হলো আমরা দেখছি যে তৃণমূলের সময় নীল সাদা বিল্ডিং চারপাশে খাড়া হয়েছে। আপনি একটু আগেই আলোচনা প্রসঙ্গে সেটা বলছিলেন। সেখানে পড়ানোর জন্য শিক্ষক চিকিৎসক নেই এবং হাসপাতালগুলিতেও পর্যাপ্ত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী ছাড়াই দিনের পর দিন চলছে, এখনো চলে যাচ্ছে। নতুন সরকার মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল এবং স্বাস্থ্যের নতুন পরিকাঠামো তৈরি করার কথা ঘোষণা করেছে। আপনি বললেন যে আপনার বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আপনারা একসঙ্গে লড়াই করেছেন, আপনাদের বন্ধুত্ব। নতুন স্বাস্থ্যমন্ত্রীর কাছে আপনাদের দাবি কি থাকবে এই বিষয়গুলো নিয়ে? আমরা আসলে প্রথমত যেটা বলে নি যে হেলথ রিক্রুট, আমি মেডিকেল কাউন্সিল নিয়ে বলেছিলাম, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নিয়ে বলিনি। সরকারি চিকিৎসক, চিকিৎসাকর্মী, স্বাস্থ্যকর্মী তাদের রিক্রুট করা হয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। আগে কিন্তু ব্যবস্থাটা এরকম ছিল না। একটা সময় ছিল যে সময় এই চাকরিগুলো পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিগুলো পেতে হতো। তৃণমূল সরকারের আগে যে সরকার ছিল তার আমলে এরকম শুরু হয় যে ওই কর্মীদেরকে মানে শিক্ষক চিকিৎসক কম আছেন তো ওয়াক ইন ইন্টারভিউ, ওই পিএসসির বদলে ওয়াক ইন ইন্টারভিউ এগুলো শুরু হয়। আর তৃণমূলের আমলে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করা হয় এবং এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে দুর্নীতির আঁকড়া। যিনি মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায়, তিনি আবার হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও চেয়ারপারসন। তাকে ঘিরে প্রচুর অভিযোগ আছে। তো হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ঠিকমতো কাজ করছে না। হেলথ রিক্রুটমেন্ট মানে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের জায়গায় পুরনো পাবলিক সার্ভিস কমিশনের যে ব্যবস্থা সেটাকে যদি ফিরিয়ে আনা যায়। আপনি যে দাবির কথা বললেন, আমরা নতুন সরকার আসার পর সরকারের প্রথম যখন 5 জন মন্ত্রী, শুভেন্দু অধিকারী সহ আরো 4 জন মন্ত্রী তারা যখন শপথ নিলেন, তারপরেই আমরা 20শে মে তাকে মেল করে তার সঙ্গে দেখা করার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট চাই। 6 দিন যায়, তার কোনো উত্তর না পেয়ে 26শে মে আমরা আবার একটি মেল করি, যে মেলে আমরা আমাদের দাবিগুলো জানাই থাকে যে আমরা কি কি চাই। আমি এই শ্রোতাদের সুবিধার্থে সবগুলো দাবির কথাই বলছি। প্রথম আমাদের দাবি ছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সাফাই এবং পুনর্গঠন। দ্বিতীয় দাবি ছিল অভয়ার বিচার এবং হুমকির সংস্কৃতির নির্মূলকরণ। 3 নম্বর দাবি ছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সকে ঢেলে সাজানো। 4 নম্বর ছিল প্রতিশোধমূলক ট্রান্সফার এবং হয়রানি শেষ। 5 নম্বর ছিল মানব সম্পদ ব্যবস্থাপনায় সততা। 6 নম্বর সামগ্রিক আর্থিক নিরীক্ষা এবং ক্রয় ও নিয়োগ প্রক্রিয়ায় তদারকি। 7 নম্বর শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের জবাবদিহি। 8 নম্বর ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন সংক্রান্ত যে বিষয়াবলী এবং সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে যে হিংসার পরিবেশ, সেই হিংসার পরিবেশকে নির্মূল করা। আর 9 নম্বর হচ্ছে
গণতান্ত্রিক সংলাপ শুরু করা, মানে যারা স্টেক হোল্ডারদের সঙ্গে সরকার কথাবার্তা শুরু করবে, এটা আমরা চেয়েছিলাম। তো এইটার আমরা 26 তারিখেও আমরা উত্তর পাইনি। তারপরে যখন ডক্টর শারদীপ মুখার্জি যখন স্বাস্থ্যমন্ত্রী হলেন, তার পরের দিনই আমরা তাকে মেল করব বলে তার মেল আইডিতে চাই। তিনি আমাদেরকে বলেন যে হোয়াটসঅ্যাপে আমাদের দাবিপত্র পাঠিয়ে দিতে। সেই হোয়াটসঅ্যাপে দাবিপত্র পাঠিয়ে দেওয়া হয় এবং আমরাও তার সঙ্গে দেখা করতে চাই। তো এখনো তিনি আমাদেরকে সময় দিতে পারেননি, যদিও জয়েন্ট প্ল্যাটফর্মের মধ্যে 5টি সংগঠন আছে, তাদের মধ্যে 2টি বড় সংগঠন, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম এবং অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের প্রতিনিধিরা দেখা করে এসেছেন, কিন্তু জয়েন্ট প্ল্যাটফর্ম গতভাবে এখনো আমাদের সঙ্গে তার সাক্ষাৎকার হয়নি। আপনাদের দাবিগুলোর মধ্যে আমরা একটা দেখলাম যে সেখানে হলো পানিশমেন্ট পোস্টিং, যেটা প্রতিশোধমূলক বদলি, এটা আমরা দেখছি প্রায় বামেদের সময় থেকে, তারপরে তৃণমূলের সময় তো ভীষণ রকম ভাবে দেখেছি। তারপরে আমরা সম্প্রতি যেটা দেখলাম যে ডাক্তার বিশান বসুকে ঝাড়গ্রাম থেকে ফেরানো হয়েছে। এর আগের সময় তাকে প্রতিশোধমূলক বদলি হয়েছিল ঝাড়গ্রামে। এই যে অভিযোগটা আসছে, যে প্রতিশোধমূলক বদলির অভিযোগ, হ্যাঁ, আপনার মতে কি যে একটি স্বচ্ছ এবং ন্যায্য ট্রান্সফার নীতি ঠিক কেমন হওয়া উচিত? প্রথমত এই যে এই 44 জনকে এই সরকারের যে পজিটিভ কাজের মধ্যে অবশ্যই বলতে হবে যে 44 জন শিক্ষক চিকিৎসকের ট্রান্সফারে তারা একটি অর্ডার বার করেছেন, এবং সেই অর্ডারে আমরা দেখতে পাই যে 2022-এ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রার্থী হওয়ার জন্য নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, ফরেন্সিক মেডিসিন স্পেশালিস্ট পরাগ বরণ পাল, রেডিয়েশন অঙ্কোলজিস্ট বিশান বসু, এরকম বেশ কিছু জনকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে কিছু জনকে ট্রান্সফার করা হয়েছিল তারা প্রার্থী ছিলেন বলে। ডক্টর মানস গুমটা, ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়, এরকম কিছু জনকে ট্রান্সফার করা হয়েছিল তারা নির্বাচনে কাজ করেছিলেন বলে। তো তাদের মধ্যে কিছু জনকে এই যে অর্ডারের মধ্যে দিয়ে ফিরিয়ে আনা হলো। এখনো কিছু জন প্রান্তিক হাসপাতালে থেকে গেছেন, যাদের নাম বললাম, ডক্টর মানস গুমটা, ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুবর্ণ গোস্বামী, তাদেরও পানিশমেন্ট পোস্টিং হয়েছিল। সুবর্ণর পানিশমেন্ট পোস্টিং হয়েছিল অভয় আন্দোলনে অ্যাক্টিভ থাকার জন্য। তো তাদের এখনো ফিরিয়ে আনা হয়নি। তুলিকা ঝাড়ও হয়েছিল, পানিশমেন্ট পোস্টিং হয়েছিল। তুলিকা ঝাও এখনো ফিরে আসেননি। এরকম আরো কিছুজন বাকি আছে। একটা ট্রান্সফারের পলিসি আছে, ট্রান্সফারের পলিসিতে নির্দিষ্ট করা আছে যে কত বছর তাকে এই প্রান্তিক যে মেডিকেল কলেজগুলো, সেই মেডিকেল কলেজে থাকতে হবে, কত বছর সে হোম টাউনের কাছে থাকতে হবে, সেগুলো সবকিছুই কিন্তু নির্দিষ্ট করে রাখা আছে। কিন্তু আমরা সবসময় দেখে এসছি সেটা যে রেজিমগুলোর মধ্যে দিয়ে আমরা দেখেছি, যে রেজিমগুলো, সেটা বামফ্রন্টের জামানা বলুন, তৃণমূলের জামানা বলুন, এতে কি হবে আমরা দেখবো। সেটা হলো যে সরকার ঘনিষ্ঠ হলে তাদের জন্য আলাদা নিয়ম, আর যদি সরকার বিরোধী হন তাদের জন্য আলাদা নিয়ম। তো এইটা একদমই কাম্য নয়। নতুন সরকারের কাছে আমরা চাইবো যে তারা যেন ট্রান্সফারের যে পলিসি আছে, সেই পলিসিটা সবার জন্য সমানভাবে ইমপ্লিমেন্ট করে।
শোনা যাচ্ছে না। মাইক্রোফোনটা অফ করা আছে, মাইক্রোফোন অফ করা আছে, মাইক্রোফোন অফ করা আছে। হ্যাঁ, আলোচনার প্রথমেই আমরা যেটা আমাদের এবারের যে স্বাস্থ্য বাজেট সেইখানে গিয়েছিলাম, এবং সেখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে আয়ুষ্মান ভারত, জনৌষধি, তারপরে অমৃত প্রকল্প, এইসব একাধিক প্রকল্প সরকার যে ঘোষণা করেছে। আচ্ছা, আপনি এগুলো কি সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যয় কমানোর জন্য যথেষ্ট? আপনি একটু আগে হেলথ ফর অলের কথা বললেন। আহ, সেইটার যদি আমি সেইটাকে মাথায় রেখে যাই, তাহলে সেইগুলো মানে এই সমস্ত যে সরকার যেগুলো ঘোষণা করেছে যে সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যয় কমানোর জন্য কি এটুকুই যথেষ্ট, নাকি প্রাথমিক এবং বহির্বিভাগ চিকিৎসার জন্য আরো বড় উদ্যোগ দরকার বলে আপনি মনে করেন? আমি এটা আমার বক্তব্যের মধ্যে অলরেডি বলেছি যে আমি মনে করি না যে এগুলোর মাধ্যমে কারুর কোনো লাভ হবে না, এটা 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 আমি বলবো না। কিন্তু মানুষের স্বাস্থ্য রক্ষার কাজ যদি সরকারকে করতে হয়, সরকারকে যদি মানুষের জনসাধারণের স্বাস্থ্যের দায়িত্ব নিতে হয়, তাহলে সরকারকে যে ব্যবস্থাটা নিতে হবে সেই ব্যবস্থাটার নাম হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার। এবং ইউনিভার্সাল হেলথ কেয়ারে করার জন্য সরকারকে তিনটে স্তরে, প্রাথমিক স্তর, মধ্যবর্তী স্তর এবং অন্তিম স্তর, তিনটে স্তরেই তাদের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোগুলোকে উন্নত করতে হবে। যথাযথ সেখানে কর্মী নিয়োগ করতে হবে, এবং অন্যান্য যে সামগ্রী, ওষুধ এবং অন্যান্য সামগ্রী, সেই সামগ্রীগুলোকে সরবরাহ করতে হবে। সেইটা না করে এই বাকি যে জিনিসগুলো, সেগুলো আমার মনে হয় লোক দেখানো বিষয়। এগুলোতে মানুষের লাভ, খুব বেশি লাভ হবে না। আমরা জানি, এটা আমরা দেখেছি স্বাস্থ্যসাথীর সময়। আমরা দেখেছি যে 5 লাখ টাকা অবধি বিমার কভারেজ থাকা সত্ত্বেও কোনো একটি অপারেশন করাতে গিয়ে যদি বেসরকারি জায়গায় করাতে যায়, সেখানে ভর্তি হওয়ার সমস্যা। যদি ভর্তি হন, তাহলে সেখানে আপনাকে আলাদা করে কার্ড থেকে যত টাকা কাটা হবে, তার চেয়ে বেশি টাকা হয়তো আপনাকে নগদে দিতে হবে আলাদা করে। তো এইটা পথ নয়। এই আমি আবারও সেই হাই লেভেল এক্সপার্ট গ্রুপ অন ইউনিভার্সাল হেলথ কভারেজের জায়গায় ফিরে আসবো। তারা বলেছিলেন যে প্রত্যেক নাগরিকের একটা করে হেলথ এন্টারটেনমেন্ট কার্ড থাকবে, যে কার্ডটা দেখিয়ে সে দেশের যে কোনো প্রান্তে বিনামূল্যে তার প্রয়োজনীয় 3টে স্তরের চিকিৎসা সে বিনামূল্যে পাবে। এরকম একটা ব্যবস্থার কথাই ব্যবস্থায় মানুষের জন্য উপযোগী হবে বলে আমার মনে হয়। আপনি একটু আগে কথা প্রসঙ্গে পিপিপি মডেল নিয়ে আপনি একটা আপত্তি জানিয়েছেন। আমরা আগের সরকারের ক্ষেত্রে দেখেছি পিপিপি মডেলের কি কাজ হয়, এর সুবিধা অসুবিধা দুটোই আমরা দেখেছি। স্বাস্থ্যমন্ত্রীর কাছে কি আপনারা এই পিপিপি মডেল নিয়ে কোনো দাবি রেখেছেন, বা মানে এর স্বাস্থ্য ব্যবস্থায় এই পিপিপি মডেলের কি দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে বলে আপনি মনে করেন? স্বাস্থ্য ব্যবস্থায় কিভাবে পিপিপি মডেলের হবে, সেটা তো আমরা দেখে এসেছি। পিপিপি মডেল মানে কি? পিপিপি মডেল মানে হচ্ছে সরকার তার স্বাস্থ্য ক্ষেত্রটাকে ছেড়ে দিচ্ছে পুঁজিপতিদের লাভ করার জন্য। আমরা যদি সরকারি হাসপাতালে যে ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলো দেখি, ন্যায্য মূল্যের ওষুধের দোকান কি একদম প্রাইম পজিশনে রিটেলারদের স্পেস, বিদ্যুতের খরচ এবং জলের খরচ, জলের জন্য তাদের খরচ করতে হচ্ছে, এবং সেখানে যে কাস্টমারদের রেডি কাস্টমার পেয়ে যাচ্ছে। হ্যাঁ, কিংবা যে আমাদের যে এমআরআই সিটি স্ক্যানের যে ব্যবস্থাগুলো আছে, এমআরআই সিটি স্ক্যানের ব্যবস্থা সরকারি হাসপাতালে পিপিপি মডেলে থাকলে যেটা হয় যে সরকারি হাসপাতালের রোগীরা অনেক ক্ষেত্রে বিনামূল্যে, অনেক ক্ষেত্রে কেন বিনামূল্যে তারা সিটি স্ক্যান, এমআরআই করাতে পারেন। কিন্তু যেটা হয় যে তার একই সঙ্গে যে রোগীর হয়তো এমআরআই এর প্রয়োজন নেই,
যে রোগীর হয়তো সিটি স্ক্যানের প্রয়োজন নেই তার সিটি স্ক্যান হয়ে যায়, এমআরআই হয়ে যায়, কারণ টাকাটা সরকার মেটাবে। তো পিপিপি মডেলের পক্ষে আমরা নই। আমি যে হাই লেভেল এক্সপার্ট গ্রুপের কথা বললাম তারাও পরিষ্কারভাবে পিপিপি মডেলের বিরোধিতা করেছিল। আমাদের দাবিপত্রে পিপিপি মডেলের কথা নেই, কিন্তু মন্ত্রীর সঙ্গে আমাদের যদি আলাপ আলোচনা হয় সেখানে নিশ্চয়ই আমরা আমাদের পিপিপি মডেল সম্বন্ধে আমাদের যে রিজার্ভেশন তার কথা বলবো। সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের যে সপ্তাহে 96 ঘন্টা কর্মস্থলে থাকার বিষয়টি নিয়ে একটা জলঘোলা শুরু হয়েছে। আপনারা কি মনে করেন যে এই দীর্ঘ সময় ধরে কাজ করলে একজন চিকিৎসক কি মানসিক সুস্থতা নিয়ে তার কাজটা সম্পন্ন করতে পারেন? এ ব্যাপারে কি আপনারা স্বাস্থ্যমন্ত্রীকে কিছু জানাবেন? প্রথমত এইটা নিয়ে আমি যে মতামতটা দেবো সেটা একদমই আমার ব্যক্তিগত মতামত। আমার যে অন্যান্য যে অস্তিত্বগুলো আছে, যে আমি জয়েন্ট প্ল্যাটফর্মের জয়েন্ট কনভেনার বা অভয় মঞ্চের কনভেনার, এইগুলো এই পরিচয়টা নয়। হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত মতামতই জানাচ্ছি। যেটা হয়েছিল যে স্বাস্থ্যমন্ত্রী কোনো একটি মিটিংয়ে উত্তেজিত হয়ে বলেন এটা যে 96 ঘন্টা করে কাজ করতে হবে, যাদের পোষাবে না তারা কাজ ছেড়ে দিক, এটা তিনি বলেন। কিন্তু এটা তো প্রতিক্রিয়া হয়। শারদ মুখার্জি তো কেবলমাত্র স্বাস্থ্যমন্ত্রী নয়, তিনি তো চিকিৎসকদেরও নেতা হিসেবে তার ভূমিকা পালন করেছেন। তো এটা নিয়ে যে প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়ায় তিনি তার পরের দিন বলেন যেটা যে 96 ঘন্টা করে তাদেরকে কর্মস্থলে থাকার কথা বলা হচ্ছে। আর এটা অনুরোধ, এটা কোনো আদেশ নয়। 96 ঘন্টা সপ্তাহে যদি 6 দিন কাজের ঘন্টা হয়, 96 ঘন্টা মানে হচ্ছে প্রতিদিন 16 ঘন্টা করে কাজ, যেটা পসিবল নয়। কারণ 8 ঘন্টার লড়াই শ্রমিকরা লড়ে আসছে শতকেরও বেশি ধরে। হ্যাঁ, আর ডাক্তাররা 16 ঘন্টা করে কাজ করবেন, এটা তো নয়। পরের দিন উনি যেটা বলেছেন যে 96 ঘন্টা তাদের কর্মস্থলে থাকতে হবে। 96 ঘন্টা মানে হচ্ছে 4 দিন, 4 × 24 96 হয়। সরকারি ডাক্তাররা যখন কাজে যোগ দেন, তাদের যে কাজের যে মানে সেই যোগ দেওয়ার সময় তারা কিন্তু এই প্রতিশ্রুতিটা সরকারকে দেন যে আমি আমার কর্মস্থলে থাকবো। এটা কিন্তু 96 ঘন্টা নয়। তিনি স্টেশন লিভ করতে পারেন না। আমাদের আগের প্রজন্ম কিংবা আমাদের আগের প্রজন্মে, এমনকি আমাদের প্রজন্মের লোকজন, তারা যখন চাকরি জীবন শুরু করেছে, সরকারি জায়গায় কাজ শুরু করেছে, তারা কিন্তু স্বাস্থ্য কেন্দ্রেই থাকতো। ব্যাপারটা এরকম ছিল না যে ওই 4 দিন আমি কাজের জায়গায় থাকবো, 3 দিন হোম টাউনে গিয়ে প্র্যাকটিস করবো, এটা কিন্তু ছিল না। তো সরকার যদি ডাক্তাররা যে প্রতিশ্রুতি দিয়ে চাকরিতে জয়েন করেছেন সেটাকে নেওয়ার জন্য সরকার যদি উদ্যোগ নেয়, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করবো যে সেটা, তাতে কোনো অসুবিধা নেই। আর এটা হয় না। একজন রোগীর যখন আমরা চিকিৎসা করি তার একটা কন্টিনিউটি বলে একটা ব্যাপার থাকে। মেডিকেল কলেজে একজন রোগী ভর্তি আছে, এক দিন তাকে এক একজন ডাক্তার দেখলেন, সিনিয়র হোক বা জুনিয়র, তা দিয়ে চিকিৎসাটা ঠিক মতো হয় না। মানে আমি আমার ব্যক্তিগত জীবনের কথাই বলবো। আমার জ্যাঠামশাই গাইনোকোলজির প্রফেসর ছিলেন, মানে প্রফেসর হিসেবে রিটায়ার করেছেন। তিনি যখন চাকরিতে জয়েন করেছেন, তার প্রথম পোস্টিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ছিল। তখন তিনি শিলিগুড়িতে থাকতেন। মাসে একবার হয়তো কলকাতায় আসতেন, 1-2 দিনের জন্য। আমাদের যারা ব্যাচমেট, তারা যখন চাকরি জীবনের শুরুতে হেলথ সেন্টারে জয়েন করেছে, তারা 6 দিন করে হেলথ সেন্টারেই থাকতো।
হ্যাঁ, কিন্তু তার পাশাপাশি সরকারকে এটা এনশিওর করতে হবে যে যেখানে যেখানে ডাক্তারকে পাঠাচ্ছেন তার পরিকাঠামো যেন ঠিকঠাক হয়, সেখানে যাতে থাকার ব্যবস্থা ঠিক মতো হয়, সেখানে তার সন্তানদের শিক্ষার ব্যবস্থা যেন থাকে, এগুলো এনশিওর করতে হবে। আমরা দেখেছি যে বিজেপি সরকার বেশ কিছু আন্দোলনের বিরোধিতা করেছে এই সময় অবধি। আচ্ছা, এবং এমন একটা বিল নিয়ে এসছে যেখানে যে সরকারি কর্মচারীরা কোনো রকম আন্দোলন বা প্রতিবাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রাখবে না, যদিও এটা আগে থেকেই ছিল, কিন্তু সেটা আবার সামনে এসে এবং আবার মনে করিয়ে দেওয়া হয়েছে। আহ, এবং এটা নিয়ে আপনারা কি কোনো রকম ভাবে আপনাদের দাবিতে কোনো কিছু রাখছেন বা স্বাস্থ্যমন্ত্রীর কাছে আপনারা কিছু বলবেন? আমরা যে দাবিপত্র যখন পাঠিয়েছিলাম তার পরে এটা ঘোষণা হয়েছে। আমরা তো আন্দোলন করাটা, আমরা মনে করি এটা আন্দোলন করা, প্রতিবাদ করা, এটা আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকারকে সরকার খর্ব করুক, এটা আমরা চাইবো না, এবং এই অধিকারটাকে রাখবার জন্য যা যা করতে হয় সেটা আমরা করব। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। সেখানে আমার যেটা প্রশ্ন, যে স্বাস্থ্যমন্ত্রীর কাছে যদি আগামী 1 বছরের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য কিছু পদক্ষেপ বলেন, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি পদক্ষেপ কি হবে আপনার মতে? প্রথমে এক নম্বর দাবি হবে আমাদের অভয়ার সুবিচার। কারণ অভয়ার সুবিচারের সঙ্গে স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে যে দুর্নীতি, তার তার সম্পর্ক রয়েছে। 2 নম্বর হচ্ছে মেডিকেল কাউন্সিলকে সাফাই করা, তার পুনর্গঠন। 3 নম্বর হচ্ছে যে ওই স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ করার জন্য আপাতত হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে ছাড়াই বাছাই করা হলো, কিন্তু ওই পাবলিক পিএসসির মতো সার্ভিস কমিশনের মতো কোনো একটি ব্যবস্থা, যেটা সাংবিধানিক ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করা। 4 নম্বর যেটা বলবো সেটা হলো যে হেলথ ইউনিভার্সিটিকে ঠেলে সাজানো। আর 5 নম্বর হচ্ছে যে মেডিকেল কলেজগুলিতে গণতান্ত্রিকভাবে নির্বাচনের ব্যবস্থা করা। একদমই। আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল এবং আপনাদের দাবিগুলো। আচ্ছা, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে রয়েছি, তো আবার আমরা একটু দুর্নীতির প্রসঙ্গে ফিরে যাই, যে জায়গাটা থেকে আমরা প্রশ্ন শুরু করেছিলাম। কারণ এই দুর্নীতির জন্যই মনে হয় আগের সরকারের পতন হয়েছে, এটা বলা যায়। রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহি এবং আর্থিক নিরীক্ষা কেন এত গুরুত্বপূর্ণ, এবং দুর্নীতি রোধে নতুন সরকারের কাছে আপনাদের কি কি প্রত্যাশা থাকবে? দুর্নীতি বন্ধ করতে গেলে আগের জামানায় যারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে এসেছিলেন তাদেরকে স্বাস্থ্য ভবন থেকে সরিয়ে ফেলা, এটা হচ্ছে প্রথম কাজ। তো সেক্ষেত্রে যিনি আমাদের স্বাস্থ্য সচিব আছেন, স্বাস্থ্য সচিবকে সরানোটাই তো প্রথম পদক্ষেপ হওয়া বলে উচিত বলে আমার মনে হয়। তার পাশাপাশি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে মেডিকেল কাউন্সিলে যে ঘুঘুর বাসা আছে, সেই ঘুঘুর বাসা ভাঙতে হবে। এবং মানে ইয়ে বললে আশ্চর্য লাগবে, এটা শুনলে আশ্চর্য লাগবে, যে মেডিকেল মানে ডাক্তাররা যে চাকরি পান, চাকরি পাওয়ার পরে ট্রান্সফারের জন্য ভালো কোনো জায়গা মানে যেখানে প্র্যাকটিস ভালো হয়, সেখানে ট্রান্সফারের জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়। কারা নেন? আধিকারিকরাই নেন। সব আধিকারিকরা যদি নাও নেন, কিছু আধিকারিকরা তো নেন।
এই যে ব্যবস্থা, এই মানে সবকিছু যদি আহ, আমাদের আমাদের দাবির মধ্যে আছে যে সততার সঙ্গে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটাকে চালানো, কেন হবে না? এটা তো হতো, আমাদের রাজ্যেই হতো, কয়েক দশক কয়েক দশক আগে অবধি হয়েছে, তো আবারও আবারও হতে পারবে না এরকম তো নয়। একদমই। আমরা আজকের আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষের জায়গায় গেছি। ডক্টর গুণ, একেবারে শেষে আপনি কি কিছু বলতে চান? না, আমি আলাদা করে বলবার কিছু নেই। আহ, চিকিৎসকদের ঐক্যবদ্ধ হতে হবে, চিকিৎসকদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে আমাদের যে দাবিগুলো নতুন দাবি নয়, পুরনো দাবি, আগে সরকারের সময় থেকেই এই দাবিগুলো ছিল, সেগুলো সরকারের কাছে রাখতে হবে এবং উম, দাবি আদায় করার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আন্দোলনে থাকতে হবে। একদমই। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষে চলে এসেছি। আমরা এই আজকের আলোচনা প্রসঙ্গে বেশ কিছু জিনিস শুনলাম যে বর্তমান সরকার তারা এসেই বেশ কিছু ঘোষণা করেছে। সেগুলোর মধ্যে বেশ কিছু সদর্থক বিষয় রয়েছে, সেগুলোকে ওনারা স্বাগত জানাচ্ছেন এবং আরো বেশ কিছু প্রত্যাশা রয়েছে ওনাদের কাছে। আমরা আশা করব যে সরকার ওনাদের ডাক্তারদের সংগঠনদের যে দীর্ঘদিনের দাবি দাওয়াগুলো সেগুলো শুনবেন এবং আমাদের রাজ্যের চিকিৎসা পরিষেবা যাতে জনমুখী হয় সেই ব্যবস্থা গড়ে তুলবেন। এই আর্জি জানিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সামনের আবার উপস্থিত থাকবো সামনের সপ্তাহে স্বাস্থ্য ক্ষেত্রে জ্বলন্ত কোনো ইস্যু। নমস্কার। ধন্যবাদ।